তো হচ্ছে জয়শঙ্করের সাথে বৈশা বলতেছে সব চ্যালেঞ্জ ইন্ডিয়ার সাথে বৈশা সামলাই নেবে। উনার এত ইন্ডিয়া প্রেম কই থেকে আসে কে জানে। তৈরি সাহেবের হাত দেখেন দেখেছেন, আর জয়শঙ্করের হাত দেখেন, প্রভু আর ভৃত্যের হাত। আমার আগের ভিডিও দেখেছেন এটার ব্যাখ্যা দিয়েছি, মনে আছে না? তৈরি সাহেবের হাত দেখে মনে হচ্ছে বিগলিত হয়ে গেছে একেবারে। ফরেন সার্ভিস নিয়ে এপিসোড রেডি করতে এ ছবি আসলো, দেখে মেজাজ খারাপ হয়ে গেছে। আসেন মূল আলাপে, এইরকম বিগলিত ছবি কেন দেখতে হয় তার ব্যাখ্যা পাবেন। আমি ফরেন সার্ভিস বা বাংলাদেশের কূটনৈতিক সামর্থ্য নিয়ে বলছিলাম যে এই সার্ভিসের একটা সংস্কার দরকার, এই ফরেন সার্ভিস রিফর্ম দরকার। এই পর্যন্ত শুনে অনেকের মনে করতে পারেন এইটা তো আমার দরকার নাই। হ্যাঁ জি না ভাই, এটা আমাদের খুব দরকার। আপনি শান্তিমতো মর্যাদার সাথে প্রবাসে আয় উপার্জন করতে পারবেন কিনা থেকে শুরু করিয়া ইন্ডিয়া আমাদের দেশে আবার তালুকদারি করতে আসবে কিনা সব কিছু নির্ভর করে আমার ফরেন সার্ভিসের দক্ষতার উপরে। তাই এর সংস্কার আমাদের জন্য খুবই জরুরি। আমাদের দেশের প্রত্যেকটা খাত নিয়ে আমাদের জানা লাগবে। আপনার আমার টাকা কেন কোথায় খরচা হয়, কেমনে খরচা হইতেছে, কিভাবে খরচা হইতেছে সেটা জানার আপনার পূর্ণ অধিকার আছে। আপনার কাছে যারা ভোট সেবার আসবে তাদের থেকে বেশি জানা লাগবে আপনার, কারণ আপনি তাদের মালিক, ওরা আপনার চাকর। আপনি তাদের শেখাবেন দেশ কেমনে চালাইতে হয়, আপনার জানা লাগবে, কারণ দেশের মালিক আপনি। রাজনীতিবিদ আর আমলারা আপনার চাকরি করে, চাকরি। মালিকরাই তো চাকর বাকরদের বলবে কিভাবে কোন কাজটা করতে হবে, কেন করতে হবে, সেটা বলবে না মালিক? আসেন আমরা বুঝে দেখি ফরেন সার্ভিস বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কি কি সংস্কার দরকার, কেন সংস্কার দরকার। প্রথমে দরকার সাংবিধানিক সংস্কার। কেন জানেন? বাংলাদেশের সংবিধানের কূটনীতি আর আন্তর্জাতিক সম্পর্ক অংশে বলা আছে বিশ্বশান্তি প্রতিষ্ঠান নিরস্ত্রীকরণে ব্যাপক ভিত্তিক সমর্থন এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা ও সমর্থন। এটা কেন লেখা আছে জানেন? মানেটা কি? কেন এটা লেখা আছে? মানে কেন বিশ্বশান্তি প্রতিষ্ঠা নিরস্ত্রীকরণ বলা হয়েছিল? এটা ছিল ওই সময় স্নায়ুযুদ্ধ চলতেছিল একটা। পুঁজিবাদী আমেরিকা আর সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের দুই পক্ষই যুদ্ধাস্ত্রে তাদের ভান্ডার ভর্তি ছিল। সারা দেশের দেশগুলো দুই দেশের অধীনের বলয়ে চলে গেছে। এক দল আমেরিকার বলয়, আর এক দল সোভিয়েত ইউনিয়নের বলয়। আর এক দল ছিল যারা না ঘরকা না ঘাটকা, মানে শ্যামো রাখতে মন চায়, কুলো রাখতে চায়। তার নাম দিল জোট নিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু আসলে সোভিয়েত বলয়, হাঙ্গেরি সিপিবি, পন্দের আলো, দিল্লি স্টার, বাঙ্গু সুশীলদের নাগাল আর কি। ওরা যা করে তাই যায় আওয়ামী লীগের পাতে। ওই করবি সমাজতন্ত্র, কিন্তু সমাজতান্ত্রিক দুনিয়া তো টাকা নাই, তাই করবি সমাজতন্ত্র আর টাকা নিবি পুঁজিবাদী আমেরিকার কাছ থেকে। ভাত খাবি ভাতারের আর পিরিত করবি ভাসুরের লগে। এটার নাম জোট নিরপেক্ষ আন্দোলন। তো এই জোট নিরপেক্ষদের এজেন্ডা ছিল নিরস্ত্রীকরণ। কেন জানেন? কারণ আমেরিকার লগে অস্ত্র বানানিতে সোভিয়েত ইউনিয়নের পাল্লা দিতে পারতেছিল না। ওই সোভিয়েত ইউনিয়নের গোয়াত নাই সাম রাধাকৃষ্ণের নাম, তো অস্ত্র বানাবে গেলে চলবি, তাই ওই ফেও ধরিছে নিরস্ত্রীকরণের। ওটা ঢুকেছে সংবিধানের বাংলাদেশে। আপনার এই এটা এখন দরকার আছে। আমাদের তো এখন জাতীয় সামরিক শক্তির বৃদ্ধি দরকার। আঞ্চলিক সমস্যাগুলো বাড়তেছে। বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সংবিধানের 25 অনুচ্ছেদকে আমূল পরিবর্তন করে যুগোপযোগী করতে হবে। সংবিধান সংস্কার কমিশন হয়েছিল, ওটি আলী রিয়াজ ছিলেন, আবার হাঙ্গেরে ফিরোজ ছিল। তো ক্যাঙ্কা পরামর্শ দিচ্ছে, বুঝতে পারছেন? আমি তাহলে এটা ক্যাঙ্কা চাই সেটা বলি, কেন চাই সেটা বলি। হ্যাঁ, সংবিধানের সংশোধিত অনুচ্ছেদের যেখানে বাংলাদেশের কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক আছে সেটা কেমন হইতে পারে, আসেন সে আলাপ করি। এটা লেখা লাগবে এঙ্কা করে, এটা সে পাশে আনা লিখে দেন। 1 নাম্বার, বাংলাদেশ সকল জাতির মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক সহযোগিতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। 2 নাম্বার, রাষ্ট্রের কূটনৈতিক নীতির মূল লক্ষ্য হবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা। এই উদ্দেশ্যে কি কি কাজ করবে সেটা বলে দিতে হবে। ক, বাংলাদেশ তার জাতীয় প্রতিরক্ষা এবং সামরিক শক্তিকে উন্নত করে সম্প্রসারিত করার অধিকার সংরক্ষণ করবে, যাতে আভ্যন্তরীণ এবং বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলা করা সম্ভব হয়। খ, বাংলাদেশ আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে সমসাময়িক ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সক্রিয় ভূমিকা পালন করবে। আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক নীতির প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশ তার কৌশলগত অবস্থানকে শক্তিশালী করবে। গ, বাংলাদেশ কোনো পরাশক্তির আধিপত্যবাদী রাজনীতির যন্ত্র বা বলয়ে পরিণত হবে না, তবে
রাষ্ট্রীয় স্বার্থের সুরক্ষায় কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে পারবে। ঘ, বাংলাদেশ নিরস্ত্রীকরণ এবং বিশ্বশান্তির ধারণাকে সমর্থন করবে, তবে এটি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতার সীমাবদ্ধতার কারণ হতে পারবে না। উ, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ভারসাম্যপূর্ণ এবং ন্যায়সঙ্গত শক্তি কাঠামো গঠনে ভূমিকা রাখবে, যাতে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন এবং কৌশলগত স্থিতিশীলতা নিশ্চিত করা যায়। তো এই যে পরিবর্তনের কথা বললাম, এটা আসলে কি কারণে, এটা একটু বুঝে দেখি। হ্যাঁ, 1 নম্বর কারণ হইতেছে যে নিরস্ত্রীকরণকে একপাক্ষিক আদর্শবাদ থেকে বের করে বাস্তববাদী জাতীয় নিরাপত্তার দৃষ্টিভঙ্গিতে রূপান্তর করার দরকার আছে। 2 নম্বর, বাংলাদেশের সামরিক শক্তি এবং প্রতিরক্ষা উন্নয়নের গুরুত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে। 3 নম্বর, আঞ্চলিক কৌশলগত সহযোগিতা এবং শক্তি ভারসাম্যের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। 4 নম্বর, পরাশক্তির বলয়ের বাইরে থাকলেও কৌশলগত এবং অংশীদারিত্বের প্রয়োজনীয়তা স্বীকৃত হয়েছে। 5 নম্বর, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করার দৃষ্টিভঙ্গি দেওয়া হয়েছে। এই সংস্কার বর্তমান বৈশ্বিক এবং আঞ্চলিক বাস্তবতার আলোকে বাংলাদেশকে একটা আত্মনির্ভরশীল, সামরিকভাবে শক্তিশালী এবং কৌশলগতভাবে বুদ্ধিদীপ্ত রাষ্ট্রে পরিণত করতে পারবে। আর কি, আর আইন প্রণয়ন করতে হবে। কি আইন, আসেন সেটা বুঝে দেখি। বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণ এবং বাস্তবায়নে ডিপ্লোম্যাটিক সার্ভিসেস অ্যাক্ট প্রণয়ন করা প্রয়োজন। কেন প্রয়োজন? প্রথমত, গণতান্ত্রিক ব্যবস্থায় দেশের সরকার পরিচালনার রাজনৈতিক দল, জোট, এটা পরিবর্তন হয়ে থাকে, জানি তো আমরা। কিছুদিন পর পর পার্টি পাল্টায়, সরকারি দল পাল্টায়। কূটনীতি কিন্তু একটা দীর্ঘমেয়াদী এবং ধীর লয়ে বাস্তবায়ন হয়, এরকম একটা প্রক্রিয়া। এতে অন্য রাষ্ট্রের স্বার্থ এবং ইচ্ছাকেও আমলে নিতে হয়। তাই সরকার পরিবর্তনের সাথে সাথে পররাষ্ট্রনীতির যদি আমূল পরিবর্তন হয়, তাহলে বিভিন্ন দেশের সাথে চলমান কূটনৈতিক প্রক্রিয়াগুলো থেমে যায়। রাজনৈতিক দলগুলো দেশে যেভাবে রাষ্ট্র চালায়, রাষ্ট্র সাজায়, সরকার, আমলা, পুলিশ টুলিশ, প্রশাসন, সবকিছুতে বিচার ব্যবস্থা, সবকিছুতে লোক বদলায়, একইভাবে বিদেশেও একই কাজ করতে চায় সে। বিদেশি কি করে, বিদেশের মিশনগুলোকে কাজে লাগায় সরকারের যেটা দলীয় আদর্শ সেটা প্রচারের জন্য। এই আওয়ামী লীগের বিগত 15-16 বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান লক্ষ্য ছিল হাসিনা, তার বাপ, তার দলকে মহিমান্বিত করা এবং ভারতের কাছে জনগণের স্বার্থ বিকায় দিয়া শেখ হাসিনার গদিকে সুসংহত করা। এই কাজ করতে যে আমাদের কূটনীতি স্বৈরাচারের প্রোপাগান্ডা মেশিনারি হিসেবে বিনা ভোটের নির্বাচন, নিশি ভোটের নির্বাচন, বিরোধী রাজনীতিক সহ সাধারণ মানুষকে হত্যা, গুম, সাজানো মামলায় গ্রেপ্তার করা, শ্রমিকের ন্যায্য অধিকার হরণ, সংবাদপত্র মিডিয়ার টুটি চাইপা ধরা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ হাসিনার সমস্ত গণবিরোধী, মানবতা বিরোধী অপরাধের ছাপাই গিয়ে গেছে 15 বছর ধরে এই আমাদের কূটনৈতিক সার্ভিস। বাংলাদেশের পররাষ্ট্রনীতি যেন আর কোনো শাসকের, জালেমের, ফ্যাসিবাদী শক্তির মুখপাত্রে পরিণত হইতে না পারে, এই জন্য অতি শীঘ্রই বাংলাদেশ ডিপ্লোম্যাটিক সার্ভিসেস অ্যাক্ট প্রণয়ন করা প্রয়োজন। এই আইন না হইলে বাংলাদেশের পররাষ্ট্র সার্ভিসকে আবারও কোনো না কোনো ফ্যাসিবাদী শক্তির মাউথপিস হিসেবে ব্যবহার করার চেষ্টা চালাবে নিশ্চিত, এবং করেও ফেলবে। এই আইনের কোন অংশে কি কি থাকবে এটা একটু বুঝে দেখি। প্রথম অংশে থাকবে পররাষ্ট্রনীতির লক্ষ্য, অভিষ্ট এবং মৌলিক নীতিমালাগুলো। দ্বিতীয় অংশে থাকবে বাংলাদেশের কূটনীতির আইনি কাঠামো কীরকম হবে। আইনটার তৃতীয় অংশে বাংলাদেশের কূটনৈতিক কাঠামো, নাগরিকদের কি কি সেবা প্রদান করবে। আইনটার চতুর্থ অংশে কি থাকবে, কূটনীতিকদের নিয়োগ, পদমর্যাদা, প্রশিক্ষণ, পদোন্নতি, বিশেষ বোর্ড, বেতন ভাতা, এগুলোর জন্য বিশেষ বোর্ড, বিদেশে নতুন মিশনের স্থাপনের প্রক্রিয়া সহজীকরণ, পৃথক উইং বন্ধ কইরা মিশনে কর্মরত পেশাদার কূটনীতিক এবং অপেশাদার জনবল তাদের পদায়ন পররাষ্ট্র মন্ত্রণালয়ে করা সহ নানা প্রশাসনিক বিষয়াদি থাকবে। এই বিষয়টা আমি পরে আবার আলাপ করব। আমি আইনের লোক না, কিন্তু তাও যদি আমাকে কয় আমি এনে ড্রাফট করে দিলাম ইনি, লাগলে কইেন মেলা তো বেকার খাইটলাম, এটাও এনে খাইটা দিলাম ইনি। এবার আসেন মিশনের সংখ্যা নিয়ে কথা বলি। 2025 সালে বাংলাদেশ বিশ্বের 35তম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে, মাশাআল্লাহ। জাতিসংঘের তথ্য মতে 23 সালে জনসংখ্যার বিচারে বাংলাদেশ বিশ্বের 8ম বৃহত্তম দেশ। আমাদেরও বিশ্বের 8ম বৃহত্তম অর্থনীতি হওয়া উচিত। ইংরেজিতে তো কইছে, তাই ইংরেজি যখন কইছে তখন ঠিকই কইছে, কিন্তু বাংলাদেশের কূটনৈতিক র্যাঙ্কিং কত? এই যে LOWY ইনস্টিটিউট গ্লোবাল ডিপ্লোমেসি ইন্ডেক্সে এই কূটনৈতিক শক্তিমত্তার র্যাঙ্কিং করে। এখানে বাংলাদেশ বিশ্বের 46তম দেশ এই র্যাঙ্কিংয়ে। আপনি 8ম বৃহত্তম জনসংখ্যার দেশ, আপনার 35তম অর্থনীতির দেশ, আর কূটনৈতিক শক্তিতে 46 নাম্বার। এটা হইল 3 দিকে আধিপত্যবাদী ভারত পরিবেষ্টিত চীনের মতো বৃহৎ শক্তির পাশে অবস্থিত দেশের কূটনৈতিক প্রয়োজনের বিচারে এটা কোনো শক্তি। আপনার অবস্থা ক্যাঙ্কা হবে জানেন? গরিবের সুন্দরী বউয়ের মতো, সবার ভাবি হবেন,
তাই হয়েছে, হাসিনা সরকার তো ইন্ডিয়াকে পাশে বেঁধে দিত, সেটা তো জানে নিজের নেই। আর তাইলে আসলে দেখি জনসংখ্যা অর্থনৈতিক আকারের কাছাকাছি কয়েকটা দেশের তুলনায় এই যে বাংলাদেশের LOWY ইনস্টিটিউট গ্লোবাল ডিপ্লোমেসি ইন্ডেক্স আছে না, এর র্যাঙ্কিং ও মিশনের সংখ্যাগুলো একটু আলাদা আলাদা করে দেখি। এটা সাহেব আপনি পাশে লিখে দেন, সবাই দেখুক এইখানে আমরা কোন দেশ, জনসংখ্যা র্যাঙ্কিং কি, মিশন সংখ্যা কি এবং ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং কি। পাকিস্তান জনসংখ্যার র্যাঙ্কিংয়ে 5ম দেশ, মিশনের সংখ্যা 121 আর ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং 27। নাইজেরিয়া জনসংখ্যা র্যাঙ্কিং 6ষ্ঠ, মিশনের সংখ্যা 116, ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং অবশ্য করা হয়নি। ব্রাজিল জনসংখ্যা র্যাঙ্কিং 7ম, মিশনের সংখ্যা 205 আর ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং 10ম। বাংলাদেশ জনসংখ্যা র্যাঙ্কিং 8ম, মিশনের সংখ্যা 82 মাত্র আর ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং 46। রাশিয়া জনসংখ্যার বিচারে 9ম, মিশনের সংখ্যা 300 আর ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং 6ষ্ঠ। পাওয়ারফুল ডিপ্লোমেসি আছে রাশিয়ার। মেক্সিকো জনসংখ্যা র্যাঙ্কিং 10ম, মিশনের সংখ্যা 150, ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং 14তম। ইথিওপিয়া জনসংখ্যা র্যাঙ্কিং 11তম, মিশনের সংখ্যা 101। ইথিওপিয়ারও আমাদের চাইতে 20টা মিশন বেশি আছে, এটার অবশ্য র্যাঙ্কিং করা হয়নি। জাপান জনসংখ্যা র্যাঙ্কিং 12তম, মিশনের সংখ্যা 247, ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং 4র্থ। ভেরি পাওয়ারফুল ডিপ্লোমেসি জাপানের। এবার দেখি অর্থনীতির আকার অনুসারে র্যাঙ্কিং কেমন। ধরেন থাইল্যান্ড অর্থনীতির আকারে র্যাঙ্কিং হইতেছে 30তম, মিশনের সংখ্যা 112 আর ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং 39তম। ফিলিপাইন অর্থনীতির আকার 31তম, মিশনের সংখ্যা 109টা আর ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং 40তম। ভিয়েতনাম অর্থনীতির আকার 32তম, মিশনের সংখ্যা 102 আর ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং 40তম। নরওয়ে অর্থনীতির আকার 33তম, মিশনের সংখ্যা 100, ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং 42তম। মালয়েশিয়া অর্থনীতির আকার 34তম, মিশনের সংখ্যা 110, ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং 35তম। আর বাংলাদেশ 35তম অর্থনীতি, মিশনের সংখ্যা 82 আর ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং 46তম। ইরান অর্থনীতির আকার 36, আমাদের খুবই কাছাকাছি, মিশনের সংখ্যা 125, এটার অবশ্য র্যাঙ্কিং করা হয়নি ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং। ডেনমার্ক অর্থনীতির আকার 37তম, মিশনের সংখ্যা 100 আর ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং 43তম। এবার আসেন প্রতিবেশী দেশগুলোর সাথে আর একটু তুলনা করি, মানে জনসংখ্যার বিচারে অর্থনীতির আকার, জিডিপির আকারে অর্থনীতি, জিডিপির আন্তর্জাতিক বাণিজ্য নির্ভরতা 2021 সালের ডেটা অনুসারে, প্রবাসী নাগরিকের সংখ্যা, মিশন সংখ্যা। পাকিস্তান মোট জনসংখ্যা 24 কোটি, অর্থনৈতিক আকার জিডিপি 292 বিলিয়ন মার্কিন ডলার আর জিডিপির আন্তর্জাতিক বাণিজ্য নির্ভরতা 25.8%। প্রবাসী নাগরিকের সংখ্যা 76 লক্ষ, মিশন সংখ্যা 121, আমরা আগে দেখছি। ভারতের মোট জনসংখ্যা 140 কোটি প্রায়, অর্থনীতির আকার জিডিপি 2850 বিলিয়ন মার্কিন ডলার, জিডিপির আন্তর্জাতিক বাণিজ্য নির্ভরতা 37.9%। প্রবাসী নাগরিকের সংখ্যা 1,80,00,000, মিশন সংখ্যা 202। বাংলাদেশের মোট জনসংখ্যা আমরা জানি যে প্রায় 17 কোটি, আমাদের অর্থনীতির আকার 446 বিলিয়ন মার্কিন ডলার, জিডিপির আন্তর্জাতিক বাণিজ্য নির্ভরতা অনেক বেশি 35.3%। প্রবাসী নাগরিকের সংখ্যা 74 লক্ষ, মিশন সংখ্যা 82। পাকিস্তানের ইকোনমি আমার প্রায় অর্ধেক, তাও তার মিশনের সংখ্যা আমাদের 1.5 গুণ। জনসংখ্যা এবং অর্থনৈতিক গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বিবেচনায় 2025 সালের মধ্যেই বাংলাদেশে বৈদেশিক মিশনের সংখ্যা 120টাতে উন্নীত করা জরুরি। তো আমরা অনেকে মনে করি যে বিদেশে যে মিশন টিশন আছে তারা শুধু খরচা করে, আয় হয় না, মানে এগুলা খরচার খাত, এটা ফাউল কথা। আমরা যেমন রেমিটেন্স পাঠাই তেমনি আমাদের মিশনগুলোও রেমিটেন্স পাঠায়, বাংলাদেশে আয় করে, বিদেশে ডলারে আয় করে। এইবার আসেন বিদেশে বাংলাদেশে একটা ছোট আকারে মিশনের বার্ষিক ব্যয় কত একটু দেখি। এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বই দেখলে বোঝা যায় যে মিশনের ব্যয় বরাদ্দ 5 থেকে 6 কোটি টাকা বছরে, যা আবার প্রকৃত ব্যয় হচ্ছে 4.5 থেকে 5 কোটি টাকার মতো। কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি, বাণিজ্য বৃদ্ধি, এই সমস্ত বিবেচনায় বার্ষিক খরচের রিটার্ন অনেক গুণ বেশি। বাংলাদেশে কয়েকটা নতুন মিশন করছে, এর উপরে একটা ছোট্ট একটা আমি তথ্য দিই, আপনারা একটু বুঝে দেখেন যে মিশন করলে আমাদের লাভ আছে না ক্ষতি, এটা খরচা কিনা। ধরেন এই যে ব্রাজিলের রাজধানী, এখানে মিশন স্থাপনের আগে রপ্তানি ছিল 110 মিলিয়ন মার্কিন ডলার, মিশন স্থাপনের পরে রপ্তানি হয়েছে 179 মিলিয়ন মার্কিন ডলার। রপ্তানি বৃদ্ধি কত হয়েছে? প্রায়
593 কোটি টাকা। খরচা কত মিশনের? এই প্রায় 8.5 কোটি টাকার মতো। মিশন খোলার পরে চুক্তি হয়েছে কয়টা? 4টা চুক্তি হয়েছে। যা বাজেট খরচা যেটা, তার তুলনায় আয় বৃদ্ধি কত? 6,839%। 6,839%। আদিস আবাবা, এখানে মিশন স্থাপনের আগে রপ্তানি হয়তো 5.1 মিলিয়ন মার্কিন ডলার, স্থাপনের পরে হয়েছে 13 মিলিয়ন মার্কিন ডলার। রপ্তানি বৃদ্ধি হয়েছে কত? প্রায় 68 কোটি টাকা। আর বাজেট কত? প্রায় 6.5 কোটি টাকার মতো। মিশন খোলার পরে চুক্তি হয়েছে কয়টা? একটা চুক্তি হয়েছে। বাজেটের তুলনায় আয় বৃদ্ধি কত হয়েছে? 1030%। মেক্সিকো সিটি, মিশন স্থাপনের আগে রপ্তানি ছিল 181 মিলিয়ন মার্কিন ডলার। রপ্তানি মিশন স্থাপনের পরে কত হয়েছে? 381 মিলিয়ন মার্কিন ডলার। বছরের রপ্তানি বৃদ্ধি হয়েছে কত? 1720 কোটি টাকা। মিশনের বাজেট কত? মাত্র 7 কোটি টাকা। মিশন খোলার পরে চুক্তি হয়েছে কয়টা? 2টা চুক্তি হয়েছে। বাজেটের তুলনায় আয় বৃদ্ধি কত হয়েছে? 24,500%। এই যা বুঝা, মিশন স্থাপনের আগে রপ্তানি ছিল 2 মিলিয়ন মার্কিন ডলারের মতো। মিশন স্থাপনের পরে রপ্তানি হয়েছে প্রায় 4 মিলিয়ন মার্কিন ডলার। বছরে রপ্তানি বৃদ্ধি হয়েছে 16 কোটি টাকা। বাজেট কত? 7 কোটির মতো। মিশন খোলার পরে চুক্তির সংখ্যা কি? 2টা। বাজেটের তুলনায় আয় বৃদ্ধি কত হয়েছে? 230%। তো মিশন খুললে টাকা টাকা, তো মিশন খুললেন না কেন? আপনার শক্তিও বাড়বে, ব্যবসাও বাড়বে, আয় রোজগার বাড়বে, মাশাল্লাহ। তা আপনি মিশন খুলেন না কেন? বুদ্ধি বেশি। কেন মিশন খুলেন না জানি তো, কারণ আপনার বুদ্ধি বেশি, আকেল কম, অথবা প্রশাসনের সাথে পারেন না, অথবা অর্থ মন্ত্রণালয়ের সাথে পারেন না, আপনার আর্গুমেন্টই তুলে ধরতে পারেন না। এবার আসেন আরেকটা বিষয় নিয়ে আলাপ করি। পররাষ্ট্র সার্ভিসের জন্য ফরেন সার্ভিস বোর্ড, এইটার একটা জরুরত আছে। এটা আবার কি? কূটনৈতিক সার্ভিস একটা বিশেষায়িত সার্ভিস, মানে যার কাজের লক্ষ্য, মূল্যায়নের পদ্ধতি, কাজের ধরন, সেবা গ্রহণকারীরা এরা ভিন্ন, মানে বাংলাদেশের মতো না আর কি, অন্যান্য মন্ত্রণালয়ের মতো না। এ কাজের জন্য উপযোগী পরিচালনা পদ্ধতি, তাই প্রথাগত যে আমলাতন্ত্র আমাদের ব্যুরোক্রেসি আছে, এটা থেকে ভিন্ন হইতে হবে। এই বিবেচনায় কূটনৈতিক সার্ভিসের নিয়োগের যোগ্যতার মাপকাঠি ভিন্ন হওয়া প্রয়োজন, এর প্রশিক্ষণ পদ্ধতি ভিন্ন হওয়া প্রয়োজন। বিশেষভাবে কূটনীতিকদের মূল্যায়নের একটা মাপকাঠি আছে, মানে কি ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে। এটা আবার করছে কি, এটা একটা সিস্টেম আছে, নাম আছে APA, অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট। এটা আবার ইন্ডিয়া করে দিছে, বুঝছাও। এটা দিয়ে আমাদের কূটনীতিকদের দক্ষতা মাপে। হ্যাঁ, এটা ইন্ডিয়া ব্যানে দিছিল। এটা কি, এটা একটা বুঝে দেখি এই APA এটা কি আর এটা কেমনে কাজ করে। এটা হইলো একটা প্রশাসনিক দলিল আর কি। এটা মূলত সরকারি সংস্থাগুলো মানে কাজ কি কি করছে এটা মূল্যায়নের জন্য ব্যবহার করা হয়। বাংলাদেশে এটা সরকারি প্রতিষ্ঠানের কার্যকারিতা মূল্যায়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে বলে বলা হয়েছে। এটার মূল উদ্দেশ্য হয়েছে কি পরিমাণে কাজ সে দিছে, ডেলিভার করছে, এটা মেজার করা, মানে এটা পরিমাপ করা। প্রত্যেকটা মন্ত্রণালয়, বিভাগ, সরকারি সংস্থার বার্ষিক একটা টার্গেট তৈরি করা এবং সেটা অর্জন করতে পারছে কিনা সেটা পর্যালোচনা করা। এটা দায়বদ্ধতা এবং স্বচ্ছতা এটা নিশ্চিত করা, কাজের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করা এবং স্ট্র্যাটেজিক পরিকল্পনা, কৌশলগত পরিকল্পনা, নীতিগত লক্ষ্য বাস্তবায়ন এবং সরকারি সেবা উন্নত করা, সরকারি খাতের ব্যয় ব্যবস্থাপনা, সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা। কিন্তু বাংলাদেশের কূটনীতিকদের মূল্যায়নে এই APA কেন ব্যবহার করা যাবে না, এটা একটু বুঝে দেখে। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, একাডেমিক, কিন্তু বুঝলে এটা সুবিধা আছে আমাদের সবারই। কূটনীতিকদের কাজের প্রকৃতি অত্যন্ত গতিশীল এবং জটিল। তাদের কার্যকারিতা শুধুমাত্র প্রশাসনিক চুক্তি দেওয়া মাপা কঠিন। কূটনীতির ক্ষেত্র হচ্ছে পরিস্থিতি ভিত্তিক এবং রাজনৈতিক। এটা শুধু সংখ্যাভিত্তিক মানদণ্ড দিয়ে বিচার করা যায় না। APA সংখ্যাভিত্তিক মানদণ্ড। কূটনীতিক কাজ দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে, যা বার্ষিক মূল্যায়নে ধরা যাবে না। মানে আপনার এটা ফল আসতে যদি 5 বছর সময় লাগে, তাহলে আপনি 1 বছরের মধ্যে কি দেখবেন? দেখতে পাবেন না তো কিছুই। দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্ক, বিদেশি লবিং, প্রভাবশালী রাষ্ট্রের সাথে নীতিগত বোঝাপড়া, এগুলো সরাসরি APA-তে দেখাই যায় না। এটাই আসলে কূটনৈতিক সার্ভিসের মূল কাজ। তাহলে আপনি APA দিয়ে করবেন কি এদের জন্য? এটা ছাড়াও সরকারের কিন্তু একটা ওভারঅল হাসিনার আমলে ভারতীয় পরামর্শ APA ছাড়াও NIS বলে একটা জিনিস তৈরি করছে। এটা একটা হাস্যকর পদ্ধতি। NIS দিয়া কোন মন্ত্রণালয় কত ভালো কাজ করতেছে, কত দক্ষ, সেটা বের করা হয়। কিন্তু ইন্টারেস্টিং হয়েছে, NIS দিয়ে যে সমস্ত মন্ত্রণালয়কে দক্ষ বলে বলা হয়েছে সেগুলোই হইতেছে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং সবচেয়ে অদক্ষ মন্ত্রণালয়। আসেন এটা বুঝে দেখে এটা কিরকম। বাস্তবে যে সমস্ত মন্ত্রণালয় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং অদক্ষ, তারাই এই যে মূল্যায়ন পদ্ধতি, এই যে NIS আর APA বললাম, এতে শ্রেষ্ঠ মন্ত্রণালয় হিসেবে স্বীকৃতি পাইছে। এটাতে কৃত্রিমভাবে সাজানো রিপোর্টের মাধ্যমে প্রশাসনকে দক্ষ এবং দুর্নীতিমুক্ত দেখানোর চেষ্টা করা হয়। বাস্তবে জনগণের সেবা নিশ্চিত করতে এই পদ্ধতিগুলা কোনো কার্যকর পরিবর্তন আনতে পারেনি। দুর্নীতির জন্য কুখ্যাত মন্ত্রণালয়গুলো বারবার শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছে। আমি উদাহরণ দিই,
সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়, মানে যেটা ওকা ওই যে কাউয়া কাউয়া ওই কাউয়া আসছে, কাউয়া এটা কাউয়ার সাউন্ড দেন অনেকদিন পরে, জোরে দেন, আরো জোরে আরো জোরে, হচ্ছে। হ্যাঁ, তো এইখানে তারা কিভাবে কাজ করছে, কি দুর্নীতি করছে আমরা তো জানি। আর কি গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়, হ্যাঁ, সরকারি ভবন নির্মাণ উন্নয়নে, এটা সাধারণ ঘটনা তো দুর্নীতিতে। শিক্ষা মন্ত্রণালয়, যেখানে প্রস্তভাস, নিয়োগে দুর্নীতি এবং শিক্ষাখাতের মানের যে অবনতি ঘটছে, সেটা তো এই শিক্ষা মন্ত্রণালয় দীপুমণি করছে, তাই না? সেটা নাকি বেস্ট পারফর্মিং মন্ত্রণালয়, তাহলে চিন্তা কর। স্বাস্থ্য মন্ত্রণালয় কি হয়েছে এটা তো আমরা জানি, এখনো স্বাস্থ্য মন্ত্রণালয় সেইটার জন্য ধুকতেছে। এই এপিআর এনআইএস এটা জনগণের সাথে প্রতারণা করে এক ধরনের ব্র্যান্ডিং টুল, এটা ব্যর্থ, অপ্রাসঙ্গিক। প্রকৃত জবাবদিহিতা, সুশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নতুন কার্যকর বাস্তবসম্মত মূল্যায়ন পদ্ধতি দরকার। আপনারাই বলেন যে সড়ক, গণপূর্ত, স্বাস্থ্য, শিক্ষা যদি সেরা মন্ত্রণালয়ের সার্টিফিকেট পায়, তাহলে ইন্ডিয়া আমাদের কেমন চাপা ম্যাট দিতেছিল তাদের একটা সিস্টেম করে দিয়া। এনআইএসআর এপিআই কিন্তু ইন্ডিয়া করে দিছে, বুঝছেন? আমাদের ব্যুরোক্রেসিও তারা এইভাবে খোড়া করে দিছিল। কূটনীতিকদের পদোন্নতি এই সমস্ত মূল্যায়নের নিরীক্ষা হওয়া উচিত না। সবচেয়ে ভয়ানক যে জুলুম হাসিনা সরকার পররাষ্ট্র সার্ভিসের সাথে করছে, তা হলো নিষেধাজ্ঞার ভোটের কারিগর অ্যাডমিন ক্যাডারদের অধীনে পররাষ্ট্র সার্ভিসের পদোন্নতির ব্যবস্থা করে দিছে। চিন্তা করেন, যেখানে পররাষ্ট্র সার্ভিসের পদ শূন্য থাকার পরও পদোন্নতি দেওয়া হয়নি, হাস্যকর সব অজুহাত দেখায়, সেখানে ভোট চুরির কারিগরেরা পদ শূন্য না থাকলেও পদের চেয়ে দ্বিগুণ, 3 গুণ সংখ্যায় পদোন্নতি পেয়েছে। এটা হাস্যকর অজুহাত বলি। অ্যাডমিন ক্যাডারের একই ব্যাচের অফিসারদের পদোন্নতি হয়নি বলে পররাষ্ট্র ক্যাডারের পদ শূন্য থাকলেও তাদেরকে পদোন্নতি দেওয়া হয়নি 2-3 বছর ধরে। আমি আগের এক এপিসোডে এই কথা বলছিলাম। কাজে পররাষ্ট্র সার্ভিসের পদোন্নতি ফরেন সার্ভিস বোর্ডের মাধ্যমে হইতে হবে। আর্মির পদোন্নতি যেভাবে হয় আর্মির বোর্ডের মাধ্যমে, তাদের বিশেষ ভাতাদি, সন্তানদের লেখাপড়ার খরচ, মেডিকেল, বিশেষায়িত দক্ষতা সম্পন্ন বাইরের কাউকে মিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাময়িকভাবে যে প্রেষণ করা হবে, সেই পদায়নের প্রক্রিয়া, রাষ্ট্রদূত, সিনিয়র পদগুলোতে পদায়নের ক্ষেত্রে এই বোর্ড সুপারিশ করবে। আর কিছু উইং আছে, এগুলো আসলে বন্ধ করে দেওয়া উচিত। বিদেশে মিশনগুলোতে বাণিজ্য, প্রবাসী কল্যাণ, স্বরাষ্ট্র, ইকোনমিক, এগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের জনবল কাজ করতেছে। সমস্যা সেটা না। কোনো মিশনে বিশেষায়িত লোকবল প্রয়োজন হইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদার ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেষণে ডেপুটেশনের লোক পাঠানো যাইতেই পারে। সমস্যা অন্য জায়গায়। সমস্যা হলে এই উইংগুলো স্থাপন করা হয় বেশিরভাগ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো অনুমতিই নেওয়া হয় না। মানে চিন্তা করে, যারা কাজ করতেছে, যাদের সাথে তাকে কাজ করবে, তাদের আসলে প্রয়োজন আছে কিনা সেটা জানার প্রয়োজন মনে করে না। মানে এখন লোক পাঠানো লাগবি, এরা বিদেশের প্রশাসন ক্যাডার এইরকম জাউরামি করে এরা। তো অনুমতি ছাড়া যেগুলো খোলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, যেমন সুইজারল্যান্ডে লেবার উইং, কায়রোতে লেবার উইং, ইতালিতে ডিফেন্স উইং, অস্ট্রেলিয়াতে লেবার উইং, এগুলো খুলছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কোনো আলোচনা ছাড়াই। পশ্চিমা দেশগুলোতে বাংলাদেশের অদক্ষ, সীমিত দক্ষতা সম্পন্ন লোকদেরকে মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়ার মতো চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া সম্ভব না জানেও কেবলমাত্র বিশাল সাইজের অ্যাডমিন ক্যাডারের লোকদেরকে জায়গা দেওয়ার জন্য আর সচিব, মন্ত্রী, আমলাদেরকে প্রোটোকল দেওয়ার জন্য এই সমস্ত অপ্রয়োজনীয় উইং খোলা হয়েছে। মধ্যপ্রাচ্যে বাংলাদেশি কর্মী ভাইরা বেশি সংখ্যায় থাকলেও আরামায়েশের জন্য লেবার উইং, পাসপোর্ট উইং, এসব উইং খোলা হয়েছে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া। কি মজা! এবার আসেন পাসপোর্ট উইং নিয়ে। যখন আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের জন্য এমআরপি বাধ্যতামূলক করা হইল, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় চাইছে পাসপোর্ট অধিদপ্তর থেকে পাসপোর্টের কাজে দক্ষ, অভিজ্ঞ, নন ক্যাডার জনবল। কিন্তু অ্যাডমিন ক্যাডার ওই দেখছে, এটা তো মৌকা পাওয়া গেছে, নিজেদের বিদেশে পোস্টিংয়ের সুযোগ পাওয়া গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামতের বাইরে যায় বিভিন্ন দেশে পাসপোর্ট উইং খোলা হয়েছে, সেখানে প্রায় সব অফিসার অ্যাডমিন ক্যাডার নিয়োগ দিছে। কেন রে ভাই? অবিলম্বে এই সমস্ত উইং বন্ধ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী মিশনে কাজের পরিধি এবং প্রয়োজনীয়তা অনুযায়ী পাসপোর্ট কাজে দক্ষ পাসপোর্ট অধিদপ্তরের লোকবল দিতে হবে। লেবার উইংগুলো বন্ধ করে যেখানে প্রয়োজন আছে সেখানে শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী আন্তর্জাতিক শ্রম আইনের দক্ষ, সেবার মানসিকতা আছে এরকম অ্যাটাশে নিয়োগ দেওয়া যেতে পারে, খরচও কমবে। এবার আসেন উইঙ্গার সাংগঠনিক নিজেদের জন্য মজার কি ব্যবস্থা করে নিয়েছে প্রশাসন ক্যাডার। প্রত্যেকটা উইংয়ের জন্য আছে আলাদা গাড়ি, আলাদা ড্রাইভার, আলাদা ব্যক্তিগত কর্মকর্তা, আলাদা অফিস। এগুলা স্ব মন্ত্রণালয়ের আন্ডারে পৃথক বাজেট। এই জন্য মিশনের মধ্যে আর একটা আলাদা অফিস, অনেকগুলো মিশন। এই সমস্ত কর্মকর্তাদের এসিআর, কাউন্টার সাইন বা প্রতি স্বাক্ষর করে স্ব মন্ত্রণালয়ের সচিব। বাংলাদেশের সমগ্র বৈদেশিক সম্পর্ক দেখার দায়িত্ব যাদের, তাদেরকে বাইপাস কইরা ওই সমস্ত সচিব সরাসরি কাজ করে তাদের উইংয়ের সাথে। এটা কোনো কথা? কেমন করে কাজ করছে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর এবং কেমন ভালসুন পররাষ্ট্রমন্ত্রী ছিল সবসময়। দেশের কূটনৈতিক প্রয়োজনে পররাষ্ট্র ক্যাডারের বাইরে বিশেষায়িত লোকজন প্রয়োজন। এই প্রয়োজন একটা মিশনের মধ্যে আরও কতকগুলো স্বতন্ত্র
প্রশাসনিক সাংগঠনিক কাঠামো গঠন করে কেন করতে হবে রে ভাই? কেন প্রশাসন ক্যাডারের জুনিয়র কর্মকর্তারা বিদেশে গাড়ি বিলাস করবে? দেশে যেভাবে লয় লস্কর সহ আরামাইশে থাকে, সেভাবে বিদেশেও বউ বাচ্চার প্রয়োজনে গাড়ির ব্যয় কেন দেশের গরিব মানুষ দেবে? আর মজা হইলো, দেশে যে বিশেষভাবে গাড়ির মালিক হয়ে যায়, তার সেই গাড়ির জন্য আবার বিদেশে বসেও রক্ষণাবেক্ষণ বাবদ টাকা তোলে। বুঝাও, একদিকে দেশে গাড়ি উবারে দেয় অথবা আত্মীয় স্বজনের কাছে বর্গা দেয়, আবার বিদেশের সরকারি খরচে গাড়ি হাঁকায়, দেশের ভাড়াঘাটা গাড়ির ব্যয় বাবদ তোলে। আবার রাতের ভোটের কারিগরদের খুশি করার জন্য কি ব্যবস্থাই না করছে হাসিনা। আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব হইল, বৈদেশিক সম্পর্কের পুরোটার দায় দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে। এটা খুবই ন্যায্য চাওয়া। মিশন হবে একটা মাত্র প্রশাসনিক ইউনিট, সেখানে কূটনৈতিক ছাড়াও বিশেষায়িত দক্ষতা সম্পন্ন অ্যাটাশে থাকবে। অন্য সার্ভিস হলে প্রেশনের মাধ্যমে, ডেপুটেশনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি স্থানান্তর কইরা, আর সার্ভিসের বাইরের লোক হইলা পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজন সাপেক্ষে চুক্তিভিত্তিক নিয়োগ দেবে। কিন্তু বিশেষায়িত এই সমস্ত নিয়োগ পুরোটাই হবে অস্থায়ী ভিত্তিতে, প্রয়োজনীয়তা এবং দক্ষতার বিচারে। কোনো উইং থাকতে পারবে না। মিশন হবে একক ইউনিট। ফিল্ডে যেভাবে ক্যাডার দ্বন্দ্ব ক্যাজাল ইগল লড়াই লাগায়, সেইটা আবার মিশনে হইতে দেওয়া যাবে না। এমনিতেই মিশনের লোক বল কম, তাও যদি এই সমস্ত ফালতু কাজে ব্যস্ত থাকে, তাহলে কাজ কিভাবে হবে? তাই এই উইং প্রথা বন্ধ করে দিতে হবে মেহরবানি করে, আজই এখনই। মিশনে বিশেষায়িত দক্ষতার লোকজন অ্যাটাশে হিসাবে আসবেন, কিন্তু তা আসবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। তাদের জন্য মিশনের ভেতরে আরও কতগুলো মিশন খোলার দরকার নাই। আমি এটা নিয়ে আগের এপিসোডে বলছি, এতে সরকারের খরচা কমবে। আর যেই অফিসার যেই দপ্তরে কাজ করছে তারই তো আনবো উইংয়ে, তাই না? অ্যাটাশে করে প্রশাসন ক্যাডারের একজনকে পাসপোর্ট উইংয়ে দিলাম, যে কোনোদিন পাসপোর্ট নিয়ে কাজই করে নাই, ভবিষ্যতেও করবে না। তবে তারা 2 বছর ইউরোপে পাসপোর্টের দায়িত্ব দিয়ে রেখে তারপরে দেশে গিয়ে তুলা উন্নয়ন বোর্ডের পরিচালক বানিয়ে দিলাম। এটা কোনো কাজ হইল? প্রশাসন ক্যাডারকে বলবো, আপনাদের লোকগুলোকে উইথড্র করেন, সসম্মানে ফেরত নিয়ে যান, গাড় পেলি কইরেন না। বুঝছাও, হ্যাঁ, আমরা গেলে এমবেসিতে যাই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারি, সেই সামর্থ্য আছে আমাদের। প্যারিসে থেকে যদি 32 নম্বর জয় বাংলা করে দেওয়া যায়, তাহলে এমবেসি থেকে 2-1জনকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া যাবে। সবাইকে দিতে হবে না, 2-1টা জায়গায় স্যাম্পল দেখালে আপনারা সাইজ হয়ে যাবেন। ভালোভাবে বললাম তো, কিন্তু হয় কি, অনেকে বলে যে আমি উগ্রতা ছড়াই, কিন্তু আপনারা তো ভালোভাবে বললে শুনেন না রে ভাই, বাধ্য করেন তো উগ্র হইতে। তো আমরা যুক্তি দিয়ে বুঝান যে কেন এদেরকে রাখা দরকার, নয়তো প্রত্যাহার করেন। সিম্পল হিসাব করে ফেলবেন, গাড়পেলি করবেন, সাইজ করে দিব কলে। আসেন এবারে অডিট নিয়ে কথা বলি, অডিট দিয়ে মিশনের পারফরমেন্স মূল্যায়ন করার কথা বলি। মিশনগুলোতে 2 বছরের একবার অডিট করার জন্য 2 জন অফিসার 14 দিন করে সরকারের টিএডিএ নিয়ে সফর করে। অথচ মিশনগুলোর গড় ব্যয় হইতেছে বছরে 5 কোটি, যার 60% বেতন ভাতা, যার অডিট সফর করে করার কিছু নাই। বেতন ভাতা তো আগে থেকে ঠিক করা থাকে, তাই না? আর এটা তো বেতন ভাতা নিজে তোলে না, আপনারা পেটে দেন তার অ্যাকাউন্টে, তাই না? মিশনে অডিটে যাওয়ার জন্য অডিট অফিসের যে আগ্রহ, তার সবার সরকারের যদি সব সেক্টরে থাকলে হইনি, তাহলে এত তো দুর্নীতি হইলে না নি। এটা হইতেছে ফরেন ট্রিপ, একটা 14 দিনের মুফতে একটা ফরেন ট্রিপ। এর চেয়ে গুরুত্বপূর্ণ হইল যে 2% থেকে 5% নিয়ে তো বিল পাস করেন, তাই না? এটা তো আমরা জানি, তাই না? এটা তো সিস্টেম, এটা বন্ধ করেন। দেশের মানুষের মাথার উপর থেকে এই টাকার ভারটা তো কমতো, তাই না? এই ঘুষ নীতিতে ব্যয়ের বোঝার ভারটা তো কমতো, কিন্তু করেন তো আপনারা। পার্সেন্ট নিয়ে তো বিল ঠিকই দেন, তো তখন অডিট করা লাগে না, ওইটা থামলাম। আপনাদের এই 5-6 কোটি টাকার ব্যয়ের অডিট নিয়ে, যার বেশিরভাগই হইতেছে বেতন ভাতা, সেটা নিয়ে আপনাদের কুরকুরানি দেখলে মেজাজ কলে খারাপ হয়ে যায়। মিশনগুলোতে অডিট আপত্তি হয়, এবং আর আপত্তি হয় কি জানেন? আপত্তি হয় কি, সেটা মজার একটা ব্যাপার, আর কত কমু আর কি। এটা হইতেছে দেশের যে প্রকিউরমেন্ট রুলস আছে, এটা আবার এদেশে এসে পালন করতে হয়। এই আইন আছে, এটা আইন না থাকলে আপত্তি দেয়। আমি তো ফ্রান্সে থাকি, ফ্রান্সে কোনো পণ্য সেবা এটা কেনার জন্যে কোটেশন আনতে হলে টাকা দিতে হয়, আবার কোটেশন না থাকলে অডিটে আপত্তি করতে হয়। তো মিশন কই যাবে? এটা বাংলাদেশের মতো না চাইলে কোটেশন দিয়ে দিবে, তা তো না, টাকা দিবেন কোটেশন দিবে, তো মিশন যাবে কই? ধরেন এক এক দেশের স্কুলের একটা মিনিমাম এজ এক এক রকম আছে না, কিন্তু দেশ থেকে নিয়ম করে দেওয়া হয়েছে যে 6 বছর না হইলে টিউশন ফি সরকারি খাত থেকে নেওয়া যাবে না। এখন ধরেন যেই দেশে 5 বছরে স্কুলে যাওয়া বাধ্যতামূলক, যেই দেশে, সেই দেশে কি করবে? কূটনীতিকের বাচ্চারা না পড়ায় বসে রাখবে ঘরে? অনেক উন্নত দেশেই সরকারের যে টাকা, সেই টাকা দিয়ে 2 বাচ্চা পড়ানো যায় না, বাধ্য হয়ে তার বাচ্চাকে ওই দেশের স্থানীয় ভাষায় স্কুলে পড়াইতে হয়। 2 বছরের জন্য একজন ধরেন ফ্রান্সে আসছে, তোর বাচ্চাকে ফ্রেঞ্চ স্কুলে পড়াবে, ও তো ল্যাঙ্গুয়েজ শিখতেই 2 বছর লাগবে রে ভাই। তো কূটনীতিকদের সন্তানেরা যে ইংলিশ মিডিয়ামে পড়তে হয়, এটা তো বিলাসিতা না, এটা তো নেহায়েত প্রয়োজন। আপনি বাচ্চাদের কথা চিন্তা করবেন না, তো জীবন ধ্বংস হয়ে যাবে তোরে ভাই। 2 বছর পর ট্রান্সফার হয়, তো এখন ফ্রান্স থেকে স্পেনে গেল,
বা ফ্রান্স থেকে সৌদি আরব গেল, উঠি যে আবার আরবি শিখবি আবার 2 বছর, ওই ল্যাঙ্গুয়েজই শিখবি চিরজীবন। মানে আমি কই না যে আমাদের ব্যুরোক্রেটরা, আমলারা, এদের মাথাত কি আছে আমি জানি না, কিন্তু এদের হৃদয় নাই। হৃদয় দিয়ে প্রবলেম বুঝে না। আমি যে কথাগুলো কইলাম এটা শুনছেন তো, এই কথাগুলোর মধ্যে কোনোটা অন্যায্য কথা আছে, বেইনসাফি কথা আছে। আর কি মিশনের পারফরমেন্স মূল্যায়নের সুনির্দিষ্ট মানদণ্ড করা জরুরি। এটা না হলে জাতিসংঘ মিশন, লন্ডন মিশন, ওয়াশিংটন সহ যে সমস্ত মিশন সবসময় লাইমলাইটে থাকে, শুধু সেইগুলোকে ভালো মিশন বিবেচনা করার প্রথা বন্ধ হবে না তো। আর এসব লাইমলাইটে থাকা মিশনগুলো যাওয়ার জন্য তদবিরও বন্ধ হবে না। আর একটা কি, বিভিন্নমুখী যে সহযোগিতার খাত, এটা প্রকৃত অর্থে সম্প্রসারণ করা প্রয়োজন। কূটনীতির মোদ্দা কথা হইল স্ট্র্যাটেজিক এনগেজমেন্ট। বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে ভারতমুখিতার বাইরে নিতে হইলে সবার আগে প্রয়োজন সব গুরুত্বপূর্ণ দেশের সাথে বহুমুখী এনগেজমেন্ট, বহুমুখী সম্পর্ক। অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে, শিল্প, সংস্কৃতি সহ সম্ভাব্য সকল ক্ষেত্রে সরকার টু সরকার এনগেজমেন্ট, পিপল টু পিপল এনগেজমেন্ট, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের এনগেজমেন্ট, এইগুলো করতে হবে। তাহলে বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশের জন্য উপযুক্ত পররাষ্ট্রনীতি বাস্তবায়ন সম্ভব হবে। বিভিন্ন শক্তি কেন্দ্রের সাথে বহুমুখী সম্পর্কে এনগেজমেন্ট বাড়লেই বাংলাদেশের উপর থেকে ভারতীয় আধিপত্য খতম হবে। আর কোনোদিন হাসিনার মতো কোনো সরকার বাংলাদেশকে ভারতের গোলামে পরিণত করতে পারবে না। প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা এগুলো অতি দ্রুত বুঝলে ভালো। তো আমরা তো অনেক কিছু বললাম, বিশ্লেষণ করলাম, সমস্যাগুলো দেখাইলাম, সমাধান দিকগুলো তুলে ধরলাম, কিন্তু কথা শুধু বোঝার মধ্যে থেমে থাকলে তো হবে না, কিছু বদলাবে না। সত্যিকারের পরিবর্তন আসে যখন আমরা সচেতন হই, সক্রিয় হয়ে দায়িত্ব নিয়ে কাজ করি। আপনার, আমাদের প্রত্যেকের ভূমিকা আছে। এই দেশ তো আমাদেরই, তাই না? এই রাষ্ট্রও আমাদের, এর ভবিষ্যৎও আমাদের। কেবল অভিযোগ করে থেমে থাকলে তো কিছু বদলাবে না। আমাদের জানতে হবে, বুঝতে হবে, প্রশ্ন করতে হবে, আর প্রয়োজনে দৃঢ়ভাবে দাবি তুলতে হবে। একটা শক্তিশালী পররাষ্ট্রনীতি, দক্ষ কূটনৈতিক সার্ভিস আর ন্যায়ভিত্তিক প্রশাসন গড়ে তোলার লড়াই শুধু কোনো একক ব্যক্তির দায়িত্ব না, এটা পুরো জাতির সংগ্রাম। এই জন্যে আমরা এই সংগ্রামের পথে নামছি এবং সবাইকে বুঝাই। আসেন সবাই মিলে একটা আত্মনির্ভরশীল, সম্মানজনক, শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলি। ইনকিলাব জিন্দাবাদ।